বিএনপি নেতা ইশরাক হোসেনকে দ্রুত ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ষষ্ঠ দিনের মতো চলছে বিক্ষোভ। এর আগে সোমবার সামনের সড়ক অবরোধ করেন তার সমর্থকেরা। নগর ভবনের কর্মীরাও বিক্ষোভে যোগ দেয় বন্ধ সেবা কার্যক্রম। বিক্ষোভকারীরা বলছেন, আদালতের নির্দেশনার পরও ইশরাক হোসেনকে শপথের সুযোগ দিচ্ছে না সরকার। এজন্য স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। তবে এ বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন এবং এ সংক্রান্ত নানা জটিলতার সমাধান না হওয়া পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করা সম্ভব নয়। গত মার্চে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে রায় দেয় আদালত। এদিকে বর্তমান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হচ্ছে জুনের প্রথম সপ্তাহে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে না দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিট আবেদনের শুনানি আজ। হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটি শুনানি হবে। দুজন ব্যক্তির করা রিটের পক্ষে আদালতে শুনানি করবেন আইনজীবী মোহাম্মদ হোসেন। এর আগে ইসির মাধ্যমে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণার গেজেট স্থগিত চেয়ে করা রিট আবেদনের শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন আদালত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 2020 সালের নির্বাচনে অনিয়মের অভিযোগে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে 27 মার্চ বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করে আদালত। সরকার গায়ের জোরে ইশরাক হোসেনকে মেয়র হতে দিচ্ছে না, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকালে খিলক্ষেতে জুলাই গণ অভ্যুত্থানে আহত রাকিবুল হাসানকে দেখতে গিয়ে তিনি কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে যে কোনো প্রয়োজনে রাকিবুল হাসানের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় আদালতের রায়ের পরও ইশরাককে শপথ নিতে না দেওয়ার পেছনে অন্তর্বর্তী সরকার গায়ের জোর খাটাচ্ছে বলে অভিযোগ করেন তিনি প্রশ্ন রাখেন, চট্টগ্রামে ডাক্তার শাহাদাত মেয়র হতে পারলে ইশরাকের কি দোষ? তিনি আরো বলেন, 24-এর গণ অভ্যুত্থানের প্রকৃত অপরাধীদের এখনো বিচারের মুখোমুখি করা হয়নি। আমাদের বয়সে অনেক ছোট, অনেক ছোট, হঠাৎ রাষ্ট্রীয় দায়িত্ব, গুরুতর দায়িত্ব পেয়ে গেছে। এই জন্য কথাবার্তার ভারসাম্যহীনতা রয়েছে। তো সে তো আদালতের রায় নিয়ে কাজ করছে, সে তার শপথ দেওয়ার কথা, কিন্তু সরকারের পক্ষ থেকে গায়ের জোর খাটানো। ইশরাক হোসেনের শপথ গ্রহণ আটকাতে করা রিটের শুনানি নিয়ে আরও জানাতে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, শুনানি তো শুরু হয়ে গেছে, শুনানিতে কোন বিষয়গুলো প্রাধান্য পেতে পারে আপনার কি মনে হচ্ছে? মেয়াদ তো শেষ হচ্ছে জুনের প্রথম সপ্তাহে, সেই বিষয়টা নিশ্চয়ই উঠে আসবে। সিমি, ধন্যবাদ। দেখুন, এই বিষয়টি আজকে আদালতে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে, এটা কিন্তু সেই 1টা থেকে এতক্ষণ পর্যন্ত শুনানি চলছিল। আদালত সাধারণত যে সময় উঠে যান দুপুরে লাঞ্চের জন্য, সেই সময় ওঠেননি, অনেকটা সময় শুনানি হয়েছে। এখন দুপুরে লাঞ্চ ব্রেকে গেছেন আদালত এবং তার পরবর্তীতে আবার আরেকটি গুরুত্বপূর্ণ মামলা আছে। তারপরে 4:10-এ এই মামলার কিন্তু আবার, অর্থাৎ এই রিটের উপরে আবার শুনানি হবে এবং এই শুনানিতে বিএনপির যারা আইনজীবী রয়েছেন, অর্থাৎ ইশরাকের পক্ষে সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সহ যারা রয়েছেন তারা, এবং পিটিশনারের পক্ষে যে লয়ার রয়েছেন, একেবারে বলতে গেলে শুনানিও কিন্তু বেশ জমজমাট শুনানি হয়েছে। প্রথমে ইশরাকের বিরুদ্ধে যিনি এই রিট পিটিশন করেছেন তার যে আইনজীবী, তিনি অনেকগুলো সাবমিশন তুলে ধরেছেন, সেখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় এসছে। যেহেতু বিএনপির পক্ষে বা ইশরাকের পক্ষে আইনজীবীর শুনানি এখনও বাকি আছে, সুতরাং তার খানিকটা এসেছে। আমরা যদি প্রথম শুনানির কথা বলি, যে পিটিশনার যে ভুলগুলো তুলে ধরেছেন, তিনি এখানে দুটো বিষয় খেয়াল করতে হবে। তিনি কিন্তু পিটিশনের 2টা বিষয় উল্লেখ করেছেন। এক হচ্ছে ইশরাককে কেন শপথ পড়ানো যাবে না, এবং ইশরাককে মেয়র নির্বাচিত ঘোষণা করে যেই বিচারক, অর্থাৎ নির্বাচন ট্রাইব্যুনালের যেই বিচারক অধস্থান আদালত থেকে রায় দিয়েছেন, সেই রায়ে কি কি ভুল করেছেন, সেই ভুলগুলো প্রমাণিত হলে তার শাস্তির জন্য আবেদন জানানো হয়েছে এই হাইকোর্টে। সেখানে যে বিষয়গুলো এসেছে, যেমন তিনি এই
যেই নির্বাচনে তার পক্ষে যেই মামলাটি দায়ের করেছিলেন তিনি বলতে চেয়েছেন, আইনজীবী বলেছেন যে তিনি কোথাও বলেননি যে পুনরায় ভোট গণনা করলে তিনি ভোট বেশি পেয়েছেন বিধায় তিনি আবার নির্বাচিত হবেন। এই কথাটি তার ওই আবেদনে কোথাও ছিল না, অর্থাৎ তিনি নিজেই সন্দিহান ছিলেন যে তিনি ভোট বেশি পেয়েছেন কি কম পেয়েছেন, একটি বিষয়। দ্বিতীয় হচ্ছে তিনি যে আবেদনটি করেছেন সেই আবেদনে এই ইলেকশন হয় 1/2/2020 সালে, কিন্তু সেই আবেদনে প্রত্যেকটা আবেদনের ভিতরে তারিখ ভুল ছিল, 1/2/2021 ছিল। এ আরেকটি বিষয়। তিনি বলেছেন ইশরাকের আবেদনে যেই বিষয়গুলো এসেছিল যে তার নির্বাচনের ক্ষেত্রে তার কর্মীদের মারধর করা হয়েছে, তার এজেন্টদেরকে নির্বাচন পরিচালনায় বাধা দেওয়া হয়েছে, কিন্তু কোথাও সাক্ষী পর্যায়ে যাদেরকে বাধা দেওয়া হয়েছে, যাদেরকে মারধর করা হয়েছে তাদের কেউ এখানে সাক্ষী দিতে আসেননি। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আরেকটি বিষয় তিনি সাবমিশনে উল্লেখ করেছেন যে এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন নিম্ন আদালতে যখন এটার উপরে শুনানি হয়, অর্থাৎ বিচারিক আদালতে, তখন নির্বাচন কমিশন কিন্তু একটা পার্টি। এখানে যেহেতু ইশরাক মামলা করেছেন, সেই মামলায় নির্বাচন কমিশন একটা পার্টি। যখন এই মামলার রায় দেওয়া হলো, সেই রায়ের পরে নির্বাচন কমিশনের উচিত ছিল এটা ফার্দার কোর্টে আপিল করার, কিন্তু নির্বাচন কমিশন সেই আপিলটি না করে, এমনকি নির্বাচন কমিশন আইন আসলে দেখানো হয়েছে বাসা যতটুকু শুনানি হয়েছে যেটি বুঝলাম। আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই, এই যে শপথ ও মেয়াদকাল ঘিরে যে আইনি ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে তার অবসান আসলে কিভাবে হবে বা কোন প্রক্রিয়ায় হবে, কি মনে হয় আপনার কাছে? না দেখুন, এখন বিষয়টি যেহেতু আদালতে আছে, এখানে আদালতে একটা পর্যায়ে শুনানি হচ্ছে এবং নিম্ন আদালতের রায়ে কি কি ভুল ছিল সেগুলো আদালতের সামনে তুলে ধরা হয়েছে। হাইকোর্টের দিকে এখন অনেকেই তাকিয়ে আছেন এবং এই যে আদালত আবার কিছুক্ষণ পরে আবার বসবে, এর মূল কারণ হচ্ছে ইশরাকের পক্ষের আইনজীবীরা তুলে ধরেছেন যে 26শে মে এটি হচ্ছে তার যেই শপথ পড়ানোর গেজেট অনুযায়ী, গেজেট থেকে যেই মেয়াদের মধ্যে শপথ পড়ানোর কথা সেই শেষ দিন, সুতরাং এর ভিতরে দ্রুত একটা নিষ্পত্তি উচ্চ আদালত থেকে হওয়া দরকার। তো উচ্চ আদালতে এটার আজকে আমরা যেটি ধারণা করছি, যেহেতু ফার্দার আবার কোর্ট বসছে, সুতরাং এটির আজকে কোনো একটা আদেশ আসবে বা এটি নিষ্পত্তি হয়তো আজকেই হয়ে যাবে এবং সেটি হয়ে গেলে অনেক জটিলতাই কিন্তু কমে যাবে, আমরা যেটি ধারণা করছি। এবং সেই বিষয়টি হয়তো 4:10 দিকে যদি কোর্ট বসে, তারপরেই হয়তো আরও কয়েক ঘন্টা শুনানি হবে, তার পরবর্তীতে আদালতের দিক থেকে হয়তো একটা আদেশ আসতে পারে। এখন এই যে জটিলতার বিষয়গুলো আসছে, এখানে কিন্তু বিএনপির আইনজীবীরা একটি বিষয় তুলে ধরছেন, যেহেতু রিট পিটিশন যিনি করেছেন, পিটিশন করা হয়েছে, জনস্বার্থে মামলা করা হয়েছে, তাহলে এখানে জনস্বার্থে যিনি পিটিশনার তার কি ধরনের উপকার হচ্ছে যদি ইশরাককে শপথ না দেওয়া হয়? আবার ইশরাক শপথ যদি নেন, সেক্ষেত্রে বা কি ধরনের সমস্যা হচ্ছে, কার সমস্যা হচ্ছে, ব্যক্তি পিটিশনারের সমস্যা হচ্ছে, ঢাকাবাসীর কি ধরনের সমস্যা হচ্ছে বা উপকার হবে, এই বিষয়গুলো পিটিশনারের ভিতরে অনেকগুলো বিষয় আসলে সামনে আসবে। জাহিদুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছে ঢাকার সিএমএম আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান সকালে তার জামিনের আদেশ দেন বলে জানান ফারিয়ার আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন। জুলাই গণ অভ্যুত্থানে হত্যা চেষ্টার মামলায় কারাগারে পাঠানোর একদিনের মাথায় জামিন পেলেন নুসরাত ফারিয়া। জামিন শুনানিতে আইনজীবীরা জানান, মামলায় উল্লেখিত ঘটনার সময়ে নুসরাত দেশে ছিলেন না। এ বিষয়ে আইনজীবীরা আদালতের কাছে কাগজপত্র জমা দেন। শুনানি শেষে আদালত নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন। রোববার থাইল্যান্ড যাওয়ার পথে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। সোমবার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। নারী নির্যাতন মামলায় সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডেমরার সারুলিয়ায় আমতলায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে নোবেলকে আদালতে তোলা হতে পারে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী ইডেন কলেজের শিক্ষার্থী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, 7 মাস ধরে বিভিন্ন সময়ে নোবেল মেয়েটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এর আগে ব্যক্তিগত নানা আচরণের কারণে বিভিন্ন সময়ে আলোচনায় আসে নোবেলের নাম। 2 বছর আগেও প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কয়েক বছর আগে ভারতের পশ্চিমবঙ্গে গানের রিয়েলিটি শোতে অংশ নিয়ে পরিচিতি পান নোবেল। বাড়িতে প্রায় 7 মাস যাবত অবরুদ্ধ করে রাখে এবং ওই মেয়েকে কোনো ফ্যামিলির সাথে যোগাযোগ করতে দেয় না। সে বিয়ে টিয়ে না করে এই মেয়েকে সে ধর্ষণ করে কন্টিনিউ টু তার ইচ্ছার বিরুদ্ধে। ওই 999 সংবাদের ভিত্তিতে ওইখানে যেয়ে ওই নোবেলের বাসা থেকে আমরা মেয়েটাকে উদ্ধার করি রাত 10টায়। তখনই নোবেল পালায়া যায় এখান থেকে। পরে রাত 2:30টার সময় আমরা তাকে আটক করি। বৈষম্যমূলক ড্যাব বাতিল এবং ইমারত নির্মাণ বিধিমালা 2008 পুনর্বহালের দাবিতে রাজুক ঘেরাও কর্মসূচি পালন করেছে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন। সকাল 10টা থেকে রাজুক ভবনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। মিরপুর, শনির আখড়া, খিলগাঁও সহ বিভিন্ন এলাকার জমি মালিকদের অভিযোগ,
1 বছর আগেও 3 কাঠা জমিতে 2 ইউনিটের 5 তলার অনুমতি দিয়েছিল রাজউক। তবে এখন সমপরিমাণ জায়গায় তারা 3 তলার 1 ইউনিটের বেশি অনুমতি দিচ্ছে না। তারা বলছেন এটি চরম বৈষম্য। পাশাপাশি যে ভবনকে 10 তলার অনুমতি দেওয়া হয়েছে, এখন সেই একই জায়গায় 3 বা 5 তলার বেশি নির্মাণের অনুমতি দেওয়া হচ্ছে না। ইমারত নির্মাণ বিধিমালা 2008 পুনর্বহাল করা হলে তারা আর্থিক সহ নানা ধরনের হয়রানি থেকে মুক্তি পাবেন। কারণ আমরা যারা জায়গা ঢাকার জমির মালিক, আমাদের নিঃস্ব হয়ে যাব। তারা যা করতে চাচ্ছে, একটা আপনার 36 স্কোয়ার ফিট জায়গায় যদি 16 স্কোয়ার ফিট আপনার একটা প্ল্যান দেয়, তো ওখানে কোন মালিক কি করবে বা কীভাবে বাড়ি করে কি করবে? 2000 স্কোয়ার ফিট জায়গার মূল্য কত? 3 কাঠা জায়গা থাকলে সেটার মধ্যে 1 ইউনিট করে হয়তো 4 তলা 5 তলা দিচ্ছে, বা 5 কাঠা থাকলে সেখানে হয়তো 6 তলা দিয়ে ফ্ল্যাট মেনশন করে দেয়, কোটার বেশি ফ্ল্যাট করতে পারবেন না। এসব অনিয়মের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং 2022 সালে যে ইয়েটা হয়েছে আইনটা, সেই আইনের প্রতিবাদ করতে আসছে। 5 কাঠা জায়গা আমার পাশে বিল্ডিং করে রয়েছে, সে 9 তলা, আর আমি যখন আবেদন করতে দিই তখন আমি সেখানে পাচ্ছি 4 তলা, তাও 1 ইউনিটের। তাহলে আমি কিভাবে এখানে এর বৈষম্য শিকার হলাম? বাংলাদেশকে চাপে রাখতে সীমান্তে ভারতের পুশিন কিংবা পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা অন্তর্বর্তী সরকারকে মেনে নিতে না পারার কারণেই দেশটি এসব করছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। এমন পরিস্থিতি সামাল দিতে রপ্তানি পণ্যের নতুন বাজার ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় কৌশলগত অংশীদার খোঁজার পরামর্শ তাদের। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মাঝেই বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে জোর করে মানুষকে ঠেলে দেয় ভারত। 15 মে পর্যন্ত 11 দিনে 337 জন পুশিন হয়েছে। এদের মধ্যে বাংলাদেশি ছাড়াও রোহিঙ্গা আর ভারতের নাগরিকও রয়েছে। আন্তর্জাতিক নীতিবিরোধী এমন পদক্ষেপ বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করে রাখার আকাঙ্ক্ষা থেকেই সুপরিকল্পিত রাজনৈতিক চাপ তৈরি করছে দিল্লি। বাংলাদেশকে তারা যে কোনোভাবে তাদের করদ রাজ্যে পরিণত করবে, সেটা বাণিজ্যে নিষেধাজ্ঞা হোক, পুশিন পুশব্যাক হোক। তাহলে আমাদেরকে এই বিষয় থেকে উঠে আসতে হলে কিছু পদক্ষেপ দরকার আছে। বিকল্প বাজারের অনুসন্ধান আমাদের করতেই হবে। আমাদের নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা এর এই স্বার্থে আমাদেরকে স্ট্র্যাটেজিক পার্টনার খুঁজে নিতে হবে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দিল্লি সহ্য করতে চাইছে না বলেও মনে করেন বিশ্লেষকরা। এসব ঠেকাতে কূটনৈতিক তৎপরতা বাড়ানো এবং জোরালো আন্তর্জাতিক চাপ তৈরির তাগিদ তাদের। অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় হয়তোবা ভারত বাংলার সাথে সম্পর্ক উন্নতি করতে চাইবে না। সো এখন সব দিক থেকে চাপ সৃষ্টি করতে চাচ্ছে। এখানে নীতি নৈতিকতার কোনো বালাই নাই, আন্তর্জাতিক নিয়ম কানুনের কোনো না মেনে চরম লঙ্ঘন করে। সুতরাং বাংলাদেশকে অবশ্যই বিকল্প পথে হাঁটতে হবে, বিকল্প ব্যবস্থা করতে হবে এবং আন্তর্জাতিক যে সংস্থা আছে তাদের কাছে এটার বিষয়ে খুব শক্তভাবে আবেদন করে তার প্রতিকার চাইতে হবে। সমতা ও সম্মানবোধের জায়গা থেকে ভারত সম্পর্ক গড়ায় উদ্যোগী হলেই কেবল দুই দেশের সম্পর্কে টানাপোড়েন কমতে পারে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মাটিকাটা এলাকায় অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সহ হিটলু গ্যাংয়ের 10 সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার রাত 2টা থেকে অভিযান চালানো হয় বলে আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজধানীর মাটিকাটা এলাকায় সেনাবাহিনীর 86 স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাসানটেক সেনা ক্যাম্প থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কুখ্যাত হিটলু বাবু গ্যাংয়ের 10 জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় 3টি স্বয়ংক্রিয় পিস্তল, একটি রিভলভার ও 28 রাউন্ড গুলি সহ বিভিন্ন সরঞ্জাম। অভিযান চলাকালে গ্যাং সদস্যরা টহল দলের উপর হামলার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়েন সেনা সদস্যরা। আন্দোলনের মুখে 5ই আগস্ট সেনানিবাসে আশ্রয় নেওয়া 626 জনের তালিকা প্রকাশ ও সচিবালয়ে স্বৈরাচারের দোসরমুক্ত করতে আলটিমেটাম দিয়েছে জুলাই ঐক্য। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে 31শে মের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন জোটের নেতারা।
সংবাদ সম্মেলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সহযোগী ৪৪ জন সচিবের তালিকা প্রকাশ করে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাবি জানায় জুলাই ঐক্য। এছাড়া ছাত্র জনতার উপর গুলির নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে ৯৫ জন ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানান তারা। এই কর্মকর্তাদের তালিকা প্রধান উপদেষ্টা এবং জনপ্রশাসন সচিবের কাছে জমা দেওয়া হবে বলেই জানান তারা। এছাড়া সিআরপিসির ১৩২ ধারায় কর্মকর্তাদেরকে দেয়া সুরক্ষা বাতিল এবং সংশোধনের দাবিও জানান তারা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত ৬ই মে বেশ কিছু সামাজিক ও রাজনৈতিক সংগঠন জুলাই ঐক্য নামের এই জোট গঠন করে। আগামী ৩১শে মে এর মধ্যে তালিকায় উল্লেখিত সন্ত্রাসী দল আওয়ামী লীগের সকল দোসরদের বাধ্যতামূলক অবসর দিতে হবে। ৩ সরকারি কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করে দৃশ্যমান কাজের অগ্রগতি দেশের জনগণকে দেখাতে হবে। সময় হচ্ছে ৩ সরকারি কর্মদিবস। বিএনপি নেতা ইশরাক হোসেনকে দ্রুত মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ৬ষ্ঠ দিনের মতো বিক্ষোভ করছেন সমর্থকেরা। এ নিয়ে আরো জানাতে নগর ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী একরামুল কবির। একরামুল কবির, এই মুহূর্তে কি চলছে সেটি তো বলবেনই, আর ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবির পেছনে কি কারণ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা? জি, কিছুক্ষণ আগে একটি বিরতি ছিল, যেহেতু দুপুরের খাবার সময় হয়েছে, পাশাপাশি জোহরের নামাজ, তো সেই বিরতির পর কিন্তু আবার পুরোদমে সেই যে বিক্ষোভ সেটি কিন্তু শুরু হয়েছে। আপনারা পেছনে যেমনটি দেখছেন যে নগর ভবনের সামনে যে স্টেজটি রয়েছে সেই স্টেজটিতে আসলে নাচে গানে কিন্তু আসলে মেয়র ইশরাককে মেয়র হিসেবে যে শপথের দাবি সেটি আসলে তোলা হচ্ছে। এবং এই স্টেজে আমরা দেখেছি যে শুরুর দিকে কিন্তু বিএনপির যে সকল দলীয় সঙ্গীত রয়েছে সেই সঙ্গীতগুলো পরিবেশন করা হয়। এরপর আসলে এখন যারা নেতাকর্মী জড়ো হয়েছেন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির যে সকল নেতাকর্মীরা এখানে এসেছেন তাদেরকে আসলে চাঙ্গা করতে কিন্তু আসলে আমরা দেখছি যে এখানে সঙ্গীত পরিবেশন করা হচ্ছে। এবং বিশেষ করে বিএনপির যে সকল গায়ক রয়েছেন, যারা বিশেষ করে বিএনপির যে সকল অনুষ্ঠানগুলোতে সঙ্গীত পরিবেশন করেন তারা কিন্তু এখানে রয়েছেন। এবং নগর ভবনের যে মূল গেট, সেই মূল ফটকের ঠিক সামনেই আসলে এই স্টেজ করে কিন্তু মূল ফটকটি আসলে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে আজকে টানা ৬ষ্ঠ দিনের মতো কিন্তু মেয়র ইশরাককে শপথের দাবিতে এই যে বিক্ষোভ সমাবেশ সেটি চলছে। এবং ঢাকা দক্ষিণের সিটির যে সকল প্রশাসনিক যে সকল কার্যক্রম এই নগর ভবন কেন্দ্রিক সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি অন্যান্য দিনের অর্থাৎ ৬ষ্ঠ দিনের মতো যে বিক্ষোভ সমাবেশ, সেই সমাবেশে অংশ নিতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এই নগর ভবনের সামনে এসে জড়ো হন এবং ঠিক ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এই বিক্ষোভের যে আপনি বলছিলেন শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা আসলে এসে যোগ দিয়েছেন এখানে। কেন ইশরাক এখনো দায়িত্ব পাননি বলে দাবি করছেন যারা আছেন নেতাকর্মীরা সেখানে? তারা যেটি বলছেন যে এখন আসলে তাকে যে এই যে সব তাকে যে আসলে তার আসনটি দেওয়া হচ্ছে না, এর পেছনে একটি ষড়যন্ত্র রয়েছে বলে তারা অভিযোগ করছেন। অর্থাৎ বলছেন যে যারা আসলে যেহেতু তারা বলছেন যে ইঞ্জিনিয়ার ইশরাক একজন যোগ্য ব্যক্তি, তার যারা প্রতিপক্ষ রয়েছেন এবং এই আসনে তিনি বসলে যাদের সমস্যা হবে, যাদের দুর্নীতি করতে সমস্যা হবে, এই পক্ষটি আসলে চক্রান্ত করে তার এই শপথ গ্রহণের বাধা সৃষ্টি করছেন। এবং তারা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। খুলনা সিটির সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এবং তার স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সকালে বিষয়টি নিশ্চিত করেন দুদক খুলনার উপপরিচালক আব্দুল ওয়াদুদ। আদালতের আদেশের পর ইমিগ্রেশন ও পাসপোর্ট দপ্তরকে চিঠি দিয়েছে দুদক। তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত করছে দুদকের খুলনা কার্যালয়। অনুসন্ধানকালীন তারা যেন দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য আদালতে আবেদন করলে তা মঞ্জুর করে
দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত। এর আগে 24শে মার্চ তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়। খালেক ও তার দেশেই গা ঢাকা দিয়ে আছেন বলে জানান দুদক কর্মকর্তারা। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে শেয়ার বাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত 10টি প্রতিষ্ঠানের বেশিরভাগই সম্মিলিত লোকসান 1401 কোটি টাকা। এর মধ্যে শুধু তিতাস গ্যাসের লোকসান 947 কোটি টাকা। অন্যদিকে একই সময়ে মুনাফা করেছে মাত্র 6টি প্রতিষ্ঠান। সরকারি মালিকানাধীন 16 প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে দেখা গেছে 6টি প্রতিষ্ঠানের সম্মিলিত মুনাফা 1358 কোটি টাকা। এর মধ্যে 4টি প্রতিষ্ঠানের মুনাফা 37% থেকে 240% পর্যন্ত বেড়েছে। প্রতিবেদনে আরও দেখা যায় জুলাই থেকে মার্চের মধ্যে তিতাস গ্যাস, ডেসকো, আইসিবি ও পাওয়ার গ্রিড সহ 10 প্রতিষ্ঠানের সম্মিলিত লোকসান বছরে 832 কোটি টাকা বেড়েছে। দুর্বল সম্পদ ব্যবস্থাপনা এবং বেসরকারি খাতের সাথে প্রতিযোগিতার অভাবে বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মুনাফা করতে ব্যর্থ হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। শেয়ারবাজারকে শক্তিশালী করতে টাস্কফোর্সের সুপারিশ বা প্রধান উপদেষ্টার নির্দেশনার প্রভাব দৃশ্যমান নয়, বরং বাজারে দেখা যাচ্ছে উল্টো চিত্র। গত এক মাসে ঢাকায় শেয়ারবাজারে প্রধান সূচক হারিয়েছে প্রায় 300 পয়েন্ট। প্রতিদিন পুঁজি হারিয়ে হতাশ বিনিয়োগকারীরা। এমন অবস্থায় বাজারে আস্থা ফেরাতে সরকারের নীতিগত সহায়তা চান বাজার সংশ্লিষ্টরা। শেয়ারবাজারের দীর্ঘ সময় ধরে পতনে বিনিয়োগকারীদের আস্থাহীনতা সংকটে রূপ নিচ্ছে। সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর একের পর এক বৈঠক ও আশ্বাসের পরও বাজার ঘুরে দাঁড়াতে পারছে না। গত এক মাসে 14 কার্যদিবসে শেয়ার বাজারে সূচকের পতন হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স হারিয়েছে 298 পয়েন্ট। এ সময় ডিএসইর বাজার মূলধনও কমেছে 20,000 কোটি টাকার বেশি। বাজারের অস্থিরতার জন্য বিএসইসির প্রধান সহ সংশ্লিষ্টদের দায়ী করছেন বিনিয়োগকারীরা। তাদের দাবি, কয়েক লাখ বিনিয়োগকারী ফোর্স সেলের শিকার হয়ে নিঃস্ব হয়ে গেছে। এতে তাদের লোকসানের পাল্লা ভারী হচ্ছে, সেই সঙ্গে বাড়ছে হতাশাও। বাংলাদেশের পুঁজিবাজার আজ বন্দী হয়েছে এক নব্য স্বৈরাচারের আয়নাঘরে। আমাদের দাবি, প্রথম দাবি হইল মাকসুদ সাহেবের পদত্যাগ। পুঁজিবাজারের পরিস্থিতি উন্নয়নে এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আসছে বাজেটে কর ছাড় সহ বেশ কিছু প্রস্তাব সরকারের কাছে দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। সরকারও বাজারে গতি ফেরাতে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে আন্তরিক বলে জানান তারা। সাধারণ বিনিয়োগকারী বিশ্বাস করা শুরু করবে যে দিস গভর্নমেন্ট ইজ ভেরি মাচ প্রো ইনভেস্টার্স এন্ড প্রো ক্যাপিটাল মার্কেট। অন্যান্য স্টেক হোল্ডার, স্টক এক্সচেঞ্জ এবং বিসেক কাজ করে দেখা, এবং আপনি ইউ ক্যান টেক মি ওয়ার্ড, যখনই সাধারণ বিনিয়োগকারীরা দেখবে যে আমরা শুধু কথা বলছি না, আমরা কাজ করছি, এই আস্থাটা ফিরে আসবে। একসময় দেশের শেয়ার বাজারে 30 লাখের বেশি সক্রিয় বিনিয়োগকারী ছিল। এখন তা প্রায় অর্ধেকে নেমে এসেছে। বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান বিশ্লেষকদের। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি অর্থবছরের আর মাত্র 2 মাস বাকি থাকলেও এখনো বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির অর্ধেক টাকাও ব্যয় করতে পারেনি সরকার। সোমবার বাস্তবায়ন, পরিরীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জন্য সংস্থাটির নিজস্ব অর্থায়ন সহ সংশোধিত এডিপিতে 2,26,164 কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। তবে অর্থবছরের প্রথম 10 মাসে ব্যয় হয়েছে মাত্র 93,424 কোটি টাকা, যা মোট বরাদ্দের 41%। গত অর্থবছরের একই সময়ে এ খাতে ব্যয় হয়েছিল 1,07,612 কোটি টাকা। সে অনুযায়ী এবছর তা 31,890 কোটি টাকা কম। তাই চলতি অর্থবছরে এডিপি বাস্তবায়ন যে কোনো অর্থবছরের মধ্যে সর্বনিম্ন বলে ধারণা বিশ্লেষকদের। জিডিপির প্রায় 25%ই আসে কুটির শিল্প, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ CMSME শিল্প থেকে। তবে জামানত জটিলতায় ঋণ পান না এ খাতে 67% উদ্যোক্তা। সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর গবেষণায় দেখা গেছে, ব্যাংক ঋণ পেতে এ খাতের উদ্যোক্তারা সবচেয়ে বেশি চ্যালেঞ্জে পড়েন জামানত বিষয়ক জটিলতায়। উদ্যোক্তাদের 66.86% এ কারণে ঋণ পান না। এছাড়া 57.69% উদ্যোক্তা ঋণ নেয়ার জন্য জামিনদার বা গ্যারান্টার পান না।
যোগাযোগের দক্ষতা ও ইউটিলিটি সেবা সংক্রান্ত জটিলতা এ খাতকে পিছিয়ে রাখছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে উদ্যোক্তাদের পর্যাপ্ত তথ্য দিতে ব্যাংকগুলোতে আলাদা ব্যবস্থা রাখার পরামর্শ বিশ্লেষকদের। ঢাকার শাহজালাল বিমানবন্দরে তুরস্কগামী টার্কিশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ইঞ্জিনে আগুনের পর জরুরি অবতরণ করা হয়েছে। ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন 290 জন যাত্রী। এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ। সকাল 7টার দিকে টার্কিশ এয়ারলাইন্সের এয়ারবাস TK713 ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হয়। উড্ডয়নের পরপরই এর একটি ইঞ্জিনে আগুন লেগে যায়। এ অবস্থায় প্রায় 1.5 ঘন্টা আকাশে চক্কর দিয়ে সকাল 8:15টার দিকে জরুরি অবতরণ করেন পাইলট। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ জানান, বার্ড হিটের কারণে এ ঘটনা ঘটতে পারে। প্রায় 290 জনের মতো প্যাসেঞ্জার ছিল, তো তারা ওই টেক অফের সময় এটা খুব সম্ভবত বার্ডিট হয়েছে। বাট এরপরে ফ্লাইট পুরোপুরি কন্ট্রোল এবং এয়ারক্রাফট এসে সেফলি ল্যান্ড করেছে। যাত্রীরা সবাই নিরাপদ এবং টার্কিশ এয়ারলাইন্স যাত্রীদের পুনরায় যাতে তারা ফ্লাইট নিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করছে। মাগুরায় প্রতিবেশী ছুরিকাঘাতের জেরে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় 2 জন নিহত হয়েছেন। রোববার রাতে সদর উপজেলার আলুকদিয়া গ্রামে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত শিপন শেখ ঢাকা মেডিকেলে ভর্তি ছিলেন। পুলিশ জানায়, রোববার ওই গ্রামের মানসিক ভারসাম্যহীন রিপন প্রতিবেশী রাজীবের বাড়িতে গেলে চোর ভেবে তাকে মারধর করা হয়। পরিবার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গেলে রাজীবের পরিবারের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাজীবের ভাই আল আমিন ছুরি দিয়ে 4 জনকে গুরুতর জখম করে। হাসপাতালে নেয়ার পর মারা যান হাসান শেখ। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন 2 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। তারা এখনো পর্যন্ত আমাদের থানায় নিয়মিত মামলা রুজু করেনি, কিন্তু আমরা আসামি গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করতেছি। আমরা নিশ্চয়ই দ্রুততম সময়ের ভিতর আসামি গ্রেপ্তার করতে সক্ষম হব। শিক্ষক লাঞ্ছনা ও সংঘর্ষে জড়িতদের শাস্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষকরা। সকাল 11:30 থেকে ঘণ্টাব্যাপী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষকরা বলেন, সোমবার 24 ঘন্টার আলটিমেটাম শেষ হলেও শিক্ষকদের দাবির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। কাল দুপুরের মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। এদিকে শিক্ষকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীদের একাংশ। এ সময় দ্রুত সমস্যার সমাধান করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর দাবি জানান তারা। শিক্ষার্থী এবং শিক্ষকদের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে 3 মাস ধরে বন্ধ রয়েছে কুয়েটের ক্লাস ও পরীক্ষা। গ্রাজুয়েশন কমপ্লিটের দ্বার প্রান্তে দাঁড়িয়ে এখন পর্যন্ত সব অচল অবস্থায় রয়েছে। যে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ হয়েছে ওটা মেনে নিয়ে আমরা এগোতে যাচ্ছি আর কি। এটা না হলে আমরা শিক্ষকবৃন্দ, আজকে আমাদের সাথে আমাদের প্রাণপ্রিয় ছাত্ররা এসে দাঁড়িয়েছে, আমরা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।